শহুরে কোলাহল থেকে অনেকটাই দূরে কিছুটা প্রকৃতির কোলাহল শুনতেই পৌঁছে গিয়েছি দার্জিলিংয়ে। পাহাড়ের শিখরে দাঁড়িয়ে যেখানে মেঘের হাতছানি অনুভব করা যায় আর 360 ডিগ্রি আকাশ এবং পাহাড়ের ভিউ, সেই অনুভবটাই মনে হবে জীবনের সবথেকে সার্থক মুহূর্ত। সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যের অস্ত যাওয়া যেন একদম ক্যানভাসে আঁকা এক মুহূর্তের সাক্ষী আমার এই জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলি। দ্বিতীয় দিনে দার্জিলিংয়ের জনপ্রিয় জায়গাগুলি ঘুরে দেখাবো আপনাদের এবং সাথে থাকবে অনেক অনেক ইনফরমেশন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দার্জিলিং ট্যুরের এই দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব এরকমই একটি সুন্দর অভিজ্ঞতার কথা। বাইরে এখন কাক ভোর, ভোর বলতে এখন 4:27 মতো বাজে। আমরা এখন টাইগার হিল দেখতে যাব। টাইগার হিল দেখতে যাওয়ার জন্য একটু সকাল সকাল উঠতে হয়। এরপরে আমরা যাব বাতাসিয়া লুপ, মনেস্ট্রি সামথিং কিছু কি যাবো, কী কী করবো তোমাদেরকে দেখাবো। আর অনুরোধ করবো যে তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তাহলে চল শুরু করা যাক। সবার প্রথম তোমাদের দেখাই দার্জিলিংয়ের রাতের রাস্তা। কি সুন্দর না, ফাঁকা ফাঁকা। আর তার সাথে সাথে যখন ধীরে ধীরে টাইগার হিলের দিকে এগিয়ে যাবে রাস্তা ক্রমশ নির্জন আর সবুজে ঘেরা হয়ে পড়বে, যদিও সবুজ কিন্তু দেখা যায়নি। এই বিষয়টা ভাবলে খুব ভুল হবে যে রাতে জ্যাম হয় না। টাইগার হিল দেখতে যাওয়ার পথে অত্যন্ত জ্যামে আটকে পড়তে হয়েছে আমাদের, বেশ কিছুক্ষণ লম্বা লাইন আর তার সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুধু গাড়ির আলোগুলোই হচ্ছে ভরসা। আঁকাবাঁকা পথ আর অন্ধকারে হারিয়ে গেলে কিন্তু বড়ই মুশকিল, তাই গ্রুপ বেঁধে যেতে হবে। গাড়ি বেশ কিছুটা আগে নামিয়ে দেবে, তারপর সেখান থেকে বাকিটা পায়ে হাঁটা পথ। পথটা অনেকটাই বেশি এবং চড়াই রাস্তা, আর আমাদের ভরসা সেই টর্চ। আমরা জানতাম টাইগার হিলে সানরাইজ দেখার জন্য কোনো রকম টিকিট কাটতে হয় না, তবে আমাদের থেকে কিন্তু পার হেড 70 টাকা করে নেওয়া হয়েছিল এই সানরাইজটি দেখার জন্য। এই বিষয়ে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাবেন। যারা গিয়েছেন তাদের অভিজ্ঞতাটাও আমাদেরকে জানাবেন, যাতে দর্শকদের জানতে এবং বুঝতে অনেকটা সুবিধা হয়। এই বিষয়টি সত্যি একটু অবাক করা বিষয়, অন্তত আমার কাছে এটা মনে হয়েছে। আমরা যখন পৌঁছেছি তখন আকাশ কিছুটা এরকম, দূরে জোনাকি পোকার আলোর মতো টিমটিম করে জ্বলছে আলো, আর তার সাথে আকাশ ঘন মেঘে ঢাকা। একটু মনটা খারাপ হয়েছিল বটে, কারণ আমরা এসেছি সানরাইজ দেখতে আর আকাশে তো মেঘ, মুখ ভার আকাশে কি হবে। আর গ্যালারি ভর্তি দর্শক অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সূর্যি মামার দর্শন পাওয়ার জন্য। আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম ফ্রন্টে, মানে একদম রেলিংয়ের সামনে, তারপরেই খাদ। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর খুব হালকা একটা আভা দেখতে পেয়েছিলাম। ভেবেছিলাম আজ হয়তো দেখাই হবে না সানরাইজ। আমরা তো মন খারাপ করে চলেই যাচ্ছিলাম, আর ঠিক তারপরেই শুনলাম মেঘের ফাঁক দিয়ে সূর্যি মামার দর্শন পেয়ে সেই সকলের কি উন্মাদনা, কি উন্মাদনা। মানে এতক্ষণের অপেক্ষা ফাইনালি সার্থক হলো। তখনও কিন্তু ঘন মেঘ আকাশে, তার মাঝখান থেকে এই অপূর্ব স্বর্গীয় দৃশ্য আমাদের চোখে পড়লো। অসম্ভব সুন্দর একটি অনুভূতির সাক্ষী রইলাম আমরা। রাতের অন্ধকারে যে মন্দিরটি আপনাদের দেখিয়েছিলাম এবার দিনের আলোয় দেখাই। একটি বজরংবলীর মন্দির আর একটি কালী মাতার মন্দির। তার পাশেই রয়েছে একটি কুণ্ড, সেখানে স্নান বা ঠাকুরের প্রণাম করা যেতে পারে। রাতের অন্ধকারে এই রাস্তা ধরেই আমরা হেঁটে এসেছিলাম। দুদিক ঘন জঙ্গলে ঘেরা আর মাঝখান থেকে পিচের রাস্তা। টাইগার হিল হেভি লাগলো। এবার আমাদের নেক্সট লোকেশন কি আছে? বাতাসিয়া লুপ। চলো, ঘুম স্টেশন পরপর আছে অনেকগুলো। এখন একটা চড়াই রাস্তা দিয়ে নামতে হচ্ছে, পিছনে অনেকেই আছে, আগেও অনেকে আছে। এই ওকে দেখা যাচ্ছে না, দেখো ওকে দেখো। এবার চলো, এখানে যা ঠান্ডা, মোটামুটি মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কেন ওটা আমি পড়ে আছি জানি না বাবা। চলো, দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। সানরাইজের পরের ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নিচের দিকে পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর মনেস্ট্রিটি দেখার জন্য। ঘুম মনেস্ট্রি নামে পরিচিত ইয়াগা চিলিং গুম্ফা ঘুম স্টেশন থেকে 700 মিটার উঁচুতে অবস্থিত। এখানে খুব বিশাল এবং সুন্দর একটি বুদ্ধ মূর্তি রয়েছে। লামা গিয়াতোসে 1875 সালে এটি তৈরি করেন। ঘুম শহরের মোট 4টি মঠের মধ্যে এটি সবচেয়ে বড়। আরও 3টি গুম্ফা রয়েছে, সেগুলিও সুন্দর। ঘুরে দেখতেই পারেন এই সুন্দর মনেস্ট্রিটি। আপনাদের বলে রাখি, ঘুম মনেস্ট্রিতে কিন্তু প্রবেশের কোনো মূল্য লাগে না। মনেস্ট্রির বাইরে বেশ বড় জায়গা রয়েছে ছবি তোলার জন্য এবং রয়েছে কিছু খাবারের দোকান। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদের তো প্রায় জমে যাওয়ার উপক্রম, তাই আমরা একটু চা খেলাম। চায়ের দামটা আপনাদের জন্য এই ভিডিওতেই দিয়ে দিলাম। যাতায়াতের সুবিধার জন্য খুব ঘন ঘনই আমাদের প্লেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম বাতাসিয়া লুপ যাবো, বাট রাস্তায় ঘুম মনেস্ট্রি পড়েছে, সে কারণে আমরা ঘুম মনেস্ট্রিটা এখনই দেখে নিলাম। এরপর যাবো বাতাসিয়া লুপ। তাহলে চলুন, দেখতে থাকুন, আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এবার রাস্তায় আপনার সাথে যেতে যেতে কথা হচ্ছে। আমাদের এর পরের ডেস্টিনেশন অর্থাৎ তৃতীয় ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ প্রবেশের জন্য কিন্তু টিকিট কাটতে হয়, পার হেড 50 টাকা। বাতাসিয়া লুপে যখন আমরা প্রবেশ করেছি তখন অলরেডি সূর্যি মামার দেখা মিলেছে। একটু ওয়েদারটাও সুন্দর আর যথেষ্ট মনোরম। এই লুপের পাশ থেকেই কিন্তু টয় ট্রেন যায়, তাই সম্ভাবনা আছে আমরা টয় ট্রেনের দেখা পেলেও পেতে পারি একদম সামনে থেকে। বাতাসিয়া লুপে প্রবেশের পথের একদম আশেপাশেই টয় ট্রেনের লাইন রয়েছে। ক্রমে ভিতরে প্রবেশ করতে করতেই আমরা দেখলাম যে এখানে পাহাড়ি জামাকাপড় পরার ব্যবস্থা রয়েছে, তাই আর নিজেদেরকে ধরে রাখতে পারলাম না, আমরাও পরে ফেললাম পাহাড়ি জামাগুলি যথেষ্ট সুন্দর এবং খুবই কমফোর্টেবল। বাতাসিয়া লুপের ভিউটা আপনাদের জন্য এবার রইল। খুবই সুন্দর, মানে অপূর্ব স্বর্গীয় একটি দৃশ্য। আপনাদের দার্জিলিং সাইট সিনের ট্যুর প্ল্যানে এটা অবশ্যই রাখা উচিত, কারণ এই জায়গাটি না হলে পুরো ট্যুরটা ইনকমপ্লিট। এই পাহাড়ি জামাগুলি হলো এখানকার রাজা রানীদের জামা, তাই জামার সাথে রয়েছে এখানকার গয়নাগাটি। যতক্ষণ ইচ্ছা পরে থাকতে পারেন, শুধু এর ভাড়া হলো 50 টাকা। বাতাসিয়া লুপে সুন্দর ভিউয়ের সাথে সাথে রয়েছে অনেক রকম দোকান। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর সাজানো এই বাতাসিয়া লুপ 1919 সালে চালু হয়। এখানে সেনাবাহিনীদের গোর্খা সৈনিকদের স্মৃতিস্তম্ভ রয়েছে, যারা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শহীদ হন।
অনেক সুন্দর ভিউ দেখা, এছাড়াও অনেক রকম জিনিসপত্র কেনা আর সুন্দর সেলফি তোলা ছাড়াও এখানকার আর একটা স্পেশাল জায়গা হচ্ছে এখান থেকে সরাসরি তোমরা পাহাড়ের দৃশ্য দেখতে পারো দূরবীনের মাধ্যমে। তার জন্য তোমাদের 100 টাকা ব্যয় করতে হবে, অর্থাৎ এই দূরবীনকে দেখার জন্য 100 টাকা চার্জেস লাগছে। এরপরেই আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটি হলো দার্জিলিং ট্যুরের অন্যতম হাইলাইটেড জায়গা রক গার্ডেন। এই রক গার্ডেনে প্রবেশের জন্য ভারতীয়দের টিকিট মূল্য 20 টাকা এবং বিদেশিদের জন্য 50 টাকা। অপূর্ব সুন্দর প্রাকৃতিক ঝর্ণা বিশিষ্ট এই সুন্দর রক গার্ডেন সাজিয়ে তোলা হয়েছে নানা রকমের ফুলের বাগান এবং সুন্দর সুন্দর ব্রিজ দিয়ে, যেটি যতটুকু সাধ্য আমার ততটুকু ঘুরে দেখাবো, কারণ অনেকটা পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে। রক গার্ডেনের প্রবেশের আগেই এই সুন্দর একটি পার্ক মতো জায়গা রয়েছে, যেটিও কিন্তু অন্যতম আকর্ষণ কেন্দ্র হতে পারে। ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা। রক গার্ডেন ঘোরা শুরু হচ্ছে এই নীল সাদা রেলিং ঘেরা চড়াই রাস্তা দিয়ে। খুবই বেদনাদায়ক একটি জায়গা, তার কারণ আমার মতো যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তো ভীষণই কষ্টসাধ্য, কারণ এতটা রাস্তা, এই খাড়া রাস্তায় হাঁটতে হাঁটতে শ্বাস নেওয়ার যা অবস্থা হয়েছিল সে আর কি বলবো। তবে প্রাকৃতিক সৌন্দর্যতা এত সুন্দর, কষ্টটাকে আর মালুম হচ্ছিল না। বেশ কিছুটা উঠে এরকম বসার জায়গা রয়েছে, তারপর আবার রেলিং বেয়ে উঠতে হবে। রয়েছে পাহাড়ি জামা কাপড় পরার ব্যবস্থা, যার মূল্য 50 টাকা। সম্পূর্ণটা হয়তো পেরে উঠিনি, তোমরা চেষ্টা করে দেখতে পারো। অনেকেই গিয়েছিল আমাদের মধ্যে, আর ওপর থেকে নিচের দৃশ্যটা ঠিক এই রকম। আর আমি যে জায়গায় শেষ পর্যন্ত গিয়েছি সেখান থেকে উপরটা অসম্ভব সুন্দর, আর কি মিষ্টি রোদের আলোটা পড়েছে, চারিদিকে একদম ঝলমল করছে। দেখতেই পারো একে একে সবাই উপরে উঠছে। যাই হোক, এই সুন্দর পরিবেশটা তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। এভরিওয়ান, আমরা এখন রক গার্ডেন দেখে বেরালাম। এর আগে ছিল বাতাসিয়া লুপ, জায়গাটা তোমরা দেখেছো, তোমাদের আশা করি ভালো লেগেছে। রক গার্ডেনটাও আশা করি তোমরা দেখলে। এরপর একটু ব্রেক দেবো, তারপর আমরা যাব টি গার্ডেন। তো তোমরা জু যাবো, তারপর টি গার্ডেন। তো দেখতে থাকো তোমরা, এক্সপ্লোর উইথ তানিয়া। রক গার্ডেন শেষ করার পরেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন টি গার্ডেন। টি গার্ডেন পৌঁছানোর সময় এত ভিড় হয়েছিল যে প্রবেশের ভিডিও করতে পারিনি, সেই জন্য এরকম স্টলগুলো রয়েছে এইটুকুই তোমাদের বলতে পারি। তারপরে একটি 17 নম্বর স্টলের পাশ দিয়েই আমরা টি গার্ডেনে নেমে গিয়েছিলাম। দার্জিলিং আসবো আর চা বাগানে ঘুরবো না, তাই কি কখনো হয়? এটি অসম্ভব একটি ব্যাপার। এখন আছি চা বাগানে, চা তুলবো, ঘুরবো, আর পাহাড়ি এখানে চা বাগানে ড্রেস পরবো। আপনাদের সব ডিটেলস জানাবো, দেখতে থাকুন। জায়গাটির লোকেশন এক্স্যাক্টলি হলো মানবাড়ি বস্তি, দার্জিলিং। এই চা বাগানটা অপূর্ব সুন্দর একটি চা বাগান, এবং এখানকার যে ভিউটা সেটি আপনাদের সাথে তুলে ধরলাম। যত দূরে চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, তার মাঝখানে এই লাল নীল জামা পরে মানুষজন ছবি তুলছে। দার্জিলিং চা বাগানে প্রবেশের কোনো রকম মূল্যের প্রয়োজন হয় না। এই হলো চায়ের পাতা, আর চায়ের পাতার মাঝখানে ছোট্ট ছোট্ট ফল, এগুলো থেকেই সম্ভবত চা তৈরি হয়। এই নীল লাল জামা কাপড় আপনারাও পরতে পারেন। এদের ফিক্সড প্রাইস 50 টাকা। আমি চা সংগ্রহ করেছি এখানকার 17 নম্বর স্টলটা থেকে। আপনাদের জন্য রইল দাম এবং কিভাবে চাটি তৈরি করবেন সেই ডিটেলস। हाँ वो बोलिए, ये चाय कैसे यूज करते हैं आप? ये नीट टी लिया है, एक्चुअली दार्जिलिंग की ऑर्गेनिक टी है, और
ऑर्गेनिक टी में थोड़ा कलर कम रहता है। हम लोग को जो कड़क टी नहीं चाहती है तो जो खड़का टी है ना, रेड लेबल, ब्रुक बॉन्ड टी, वो 100 ग्राम मिक्स कर सकते हैं इसमें। वो रेड लेबल में कलर आ जाएगा, इसमें फ्लेवर टेस्ट मिलेगा। अच्छा ठीक है। ग्रीन टी 200 रुपीज़ और कितना? 200 रुपीज़ से 250 ग्राम। 250 ग्राम्स। और ये और मिल्क टी 250 ग्राम, 150 रुपीज़ है। आपका स्टल নাম্বার कितना है? 17 স্টল নাম্বার। চা বাগান থেকে বেরিয়ে আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চ বলতে আমরা হোটেল থেকে খাবার প্যাক করে এনেছিলাম, টিফিনটাও আমাদের তাই ছিল। টোটালটা বাজেটের মধ্যে তো সেই কারণে। আর তার সাথে আমরা এরপর যাব জু দেখতে। চা বাগানের ডিটেলসটা তো মোটামুটি তোমাদেরকে দেখালাম। এবার আরও ভেতরে আরও অনেক কিছু তোমরা এক্সপ্লোর করতে পারো, বাট আমি এইটুকু এক্সপ্লোর করেছি। আরও নিচের দিকে আমি বেশি যাইনি, কারণ আমার দম নিতে একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে বেশি নিচে যাইনি, আমি ওপরের দিক থেকে ছবিগুলো তুলেছি। আর এখান থেকে চাও কিনতে পারো তোমরা, সেক্ষেত্রে একটু ব্র্যান্ড কি ব্র্যান্ড নয় কীরকম এটা হবে একটু বুঝে কিনো। আমি গল্প করতে করতে আমরা আজকের পর্বের একদম শেষ ভাগে চলে এসেছি। বেলা প্রায় গড়িয়ে গিয়েছে। আমাদের এবারের শেষ ডেস্টিনেশন হলো দার্জিলিংয়ের জু। এটির নাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটির ভিতরে আমরা প্রবেশ করব। তার আগে আপনাদের বলে রাখি, এই পার্কটিতে প্রবেশ করার জন্যও কিন্তু প্রবেশ মূল্য দিতে হবে। আপনাদের জন্য রইল এন্ট্রি টিকিট সহ সমস্ত রকমের ডিটেলস। পাহাড়ের একদম গায়ে অবস্থিত এই জুয়ের একদম নিচেই রয়েছে অনেক রকমের দোকান। এখান থেকেই গাড়িগুলি পাস হচ্ছে। আপনারা চাইলে এই দোকান থেকে কিছু কিছু জিনিস সংগ্রহ করতে পারেন। পার্কটি বেশ বড় এবং অনেক সুন্দর করে সাজানো, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ অনেক রকমেরই পশু পাখি দেখতে পেয়েছি এখানে। খাঁচা মতো করা রয়েছে, আর ঠিক তার নিচেই রয়েছে প্রাণীগুলি। কোন কোন প্রাণী দেখতে পেয়েছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর মধ্যে আপনারা কোন কোনগুলো দেখেছেন বা আপনাদের কোন কোনগুলি প্রিয় সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আর সত্যি আমাদের বেশ মজা হয়েছে এই জিনিসগুলি দেখতে, তার কারণ এগুলো সত্যি খুবই রেয়ার, সচরাচর দেখা যায় না। যেহেতু এই পার্কটি পাহাড়ের গা বেয়ে তৈরি হয়েছে, সেহেতু একটু চড়াই রাস্তা তো রয়েছে। আমার ক্ষেত্রে বিশেষত একটু দম নিয়ে নিয়ে হাঁটতে হয়েছে। এর ভেতরেই রয়েছে খাবারের দোকানের জায়গা। আপনারা চাইলে এখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন। আমি এতদিন কালো রঙের বাঘ কার্টুনে দেখেছি, এই প্রথম আমি নিজের চোখে দেখলাম। একটু দূর থেকে এই বাঘটি কিন্তু মানুষদেরকেই দেখছে ওই দিক থেকে, আর আমি এই বাঘটির পিছন দিক থেকে দেখলাম। এছাড়াও দেখলাম নানা রকমের পাখি, যেটি একটি কাঁচের মতো একটি খাঁচায় বন্দি করা রয়েছে। এরপরেই চলে গেলাম একটি সুন্দর মিউজিয়ামে। এই মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণেই ভিতরে কোনো রকম ছবি আমি তুলতে পারলাম না। আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আমরা এখন যে মিউজিয়ামটা দেখলাম, সেই মিউজিয়ামটাতে আসার জন্য আমি সবাইকে অনুরোধ করব, কারণ অ্যাকচুয়ালি কোনো রকম আর্টিফিশিয়াল নয়, ন্যাচারাল সমস্ত রকম সাপ, বিটল, প্রজাপতি কত রকমের, তারপর আমরা যেটা বইতে পড়েছি পঙ্গপাল, নানা রকমের, মানে আরও অনেক রকম এমন প্রাণী আছে যেগুলো হয়তো নামটা সঠিকভাবে মনেও পড়ছে না। ওখানে গিয়ে দেখেছিলাম, তো এত সুন্দর করে জায়গাটাকে প্রিজার্ভ করা হয়েছে, কিন্তু ছবি তোলাটা তো অ্যালাউ নেই। সেক্ষেত্রে এখানে এসে দেখতে হবে। যখনই আপনারা আসবেন, দার্জিলিং সাইট সিনের প্রোগ্রাম করবেন, এই জায়গাটাকে আপনারা রাখার চেষ্টা করবেন, বিশেষত ছোটদের জন্য। এবার আমরা বাঘ দেখতে যাব, শুনলাম বাঘ জেগে আছে, দেখা যাক বাঘটা কেমন লাগে আপনাদের। ছোট কিংবা বড়, আমাদের সকলের জন্যই সবথেকে প্রিয় প্রাণী বাঘ মামা। আর বাঘ মামার প্রিয় হলাম আমরা, পেলেই আমাদের খেয়ে ফেলবে।
এরপরেই দেখলাম হিমালয়ান উলফ। কি ভয়ানক দেখতে বাবা। আমরা যেটাকে বলি লঙ্গুর, সেই লঙ্গুর এখানে প্রেম করছিল, আর তার পাশ থেকে দেখছি কয়েকজন তাদেরকে দেখছে। কি মজাদার, প্রত্যেকটা মানুষ ওখানে হাসাহাসি করছিল এই বিষয়ে। এই পার্কটি যেহেতু অনেকটি জায়গা নিয়ে তৈরি, তাই মাঝে মাঝে বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে বিশ্রাম নিতে পারেন। তারপর দেখলাম ভাল্লুক একদম সামনে থেকে। না আছে কোনো কাঁটা তার, না আছে কোনো বেড়া, কোনো রকম গার্ডওয়াল ছাড়াই দেখছি সামনে দিয়ে ভাল্লুক হেঁটে যাচ্ছে। এত কাছ থেকে ভাল্লুক দেখার অভিজ্ঞতা এই প্রথম। এরপরেই আমাদের আকর্ষণ রেড পান্ডা, যেটি দেখতে আসাটাই হচ্ছে এই পার্কের প্রধান উদ্দেশ্য। টোটাল 5টা রেড পান্ডা রয়েছে এখানে। আমরা যখন রেড পান্ডা দেখতে গেছি তখন তারা খাচ্ছে, খুব মজা করেই খাচ্ছে, খুব কিউট দেখতে পান্ডাগুলিকে। এছাড়াও রয়েছে ম্যাকাও পাখি। ম্যাকাও পাখি ছাড়াও অনেক রকম পাখি রয়েছে, কিন্তু তবে তারা একটু দূরে থাকার কারণে ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের মাছ। যাই হোক, একটি গোটা দিনের সূর্য উদয় থেকে সূর্যাস্ত সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই দেখতে থাকুন, সাথে থাকুন এক্সপ্লোর উইথ তানিয়ার।